তোমরা যে ভালোবাসার কথা ভাবছো আমার দিক থেকে কোনোদিনও সেরকম কোনো ভালোবাসা ছিল না। জজদা আমার আইডল, আমি জজদাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ব্যাস আর কিচ্ছু না। তাই আজ আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা যেটা ভাবছিলে ভুল ভাবছিলে। আজ আমি নিজের মুখে বলছি আমার সাথে জজদার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। শবনম, আমার এই স্বীকারোক্তির পরেও কেন তোমাদের মনে প্রশ্ন থেকে যাচ্ছে রাহুলদা? বেশ, তোমার আর যশের ভালোবাসা নিয়ে আমরা কখনো কোনো কথা বলবো না, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। শবনম, যশ বিবাহিত, আর সামনে তোমার লাইফটা পড়ে রয়েছে। যে সম্পর্কটা কোনোদিন হবার ছিল না সেই সম্পর্কটা কোনোদিন হবেও না। তুমি বেকার ভেবে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করছো। কে বলেছে আমি আমার জীবন নষ্ট করছি? ফাইনাল ইয়ারে কত ইম্পর্টেন্ট ক্লাস থাকে, এই ক্লাসগুলি তুমি মিস করলে ভালো রেজাল্ট করবে কি করে? যতই তুমি ভালো ছাত্রী হও, তোমায় তো লেখাপড়াটা করতে হবে, তোমায় তো নোটস নিতে হবে। আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। ভালো কথা, কিন্তু পার্সেন্টেজ? দেখো আমি তো এমনিতে অ্যাবসেন্ট করি না, তাই যে কটা দিন আসবো না সেটা নিশ্চয়ই ম্যানেজ হয়ে যাবে। যাবে কোথায়? গ্রামে তো যাবে না, তো যাবে কোথায়? এখনো তো ডাক্তারি পাস করোনি, চাকরিটা পাবে কোথায়? কে বলেছে আমি চাকরি পাবো না? ডাক্তার না হতে পারি, ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তো হতে পারবো। নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিও না শবনম। তোমার উপর আমাদেরও কিন্তু অধিকার আছে, আর সেটা কিন্তু বন্ধুত্বের অধিকার। একজন ডাক্তার হয়ে একজন ভবিষ্যৎ ডাক্তারের প্রতি তার অধিকার, সেই অধিকার থেকেই তোমায় বলছি, এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার জীবনটা নষ্ট হয়ে যায়। আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, আমিও তোদের সবাইকে খুব ভালোবাসি। আমি তোমাকেও খুব শ্রদ্ধা করি, সম্মান করি রাহুলদা। তাই তোমরা প্লিজ আমাকে একটু ট্রাস্ট করো। আমি এমন কিছু করব না যেখানে আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। আমার অনেক কাজ করার আছে, আমি শুধু কলকাতা শহরে থাকতে চাই না। এই কলকাতা শহরটাকে আমি কখনো ভালোবাসতে পারিনি, হয়তো এই শহরটা আমাকে কোনোদিনও ভালোবাসতে পারেনি। তার মানে এটা বোঝা গেল যে আমাদের ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে। না রাহুলদা, সে কথা নয়। দেখো, শুধু তোমরা মিলিয়ে তো শহরটা না, সবাইকে নিয়ে এই শহরটা। আমি সত্যি একটু ভালো থাকতে চাই গো, এই শহর থেকে বেরিয়ে একটু ভালো থাকতে চাই। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, আমার ভালো থাকার জন্য আমাকে একটু হেল্প করো। আমাকে তোমরা আটকে রেখো না এখানে। আমার এখান থেকে মন উঠে গেছে, আমি পারবো না এখানে থাকতে। আমি জানি না আমি কোথায় থাকবো, কিন্তু আর যাই হোক আমি কলকাতা শহরে থাকবো না। দেখো, জীবনটা তোমার, আর সেই জীবনের সিদ্ধান্তটাও তোমার। আর সত্যি চলে যাবে বলে যদি মনে করো, আর তখন যদি আমাদের কথা মনে পড়ে, তাহলে যোগাযোগ করো। রাহুল, আমি জানি তোমরা আমাকে সবাই খুব ভালোবাসো, আমি জানি সেটা। আমি কলকাতা থেকে চলে গেলেও যদি আমার কলকাতায় থাকা কোনো মানুষের সাথে যোগাযোগ করতে হয়, সেটা তুমি রাহুলদা। আমি ঠিক তোমার সাথে যোগাযোগ করব, আর তোমাদের সবার কথা আমার মনে পড়বে। স্বপ্নদীপ, আমার তোর কাছে সরি বলার আছে। আমার কাছে সরি বলার আছে? কিন্তু কেন বলতো? না, তুই যেই অন্যায়টা করেছিস সেটা অন্যায় বটে, তার জন্য তোর কাছে সরি চাইতে আসিনি। তবে তুই আমাকে একটা মেয়েকে প্রথম দিনই চেনানোর চেষ্টা করেছিলি। দুঃখের বিষয় আমি চিনতে পারিনি, তার জন্যই তোর কাছে সরি বলতে চাই। যাক, শেষ পর্যন্ত তুই এটা বুঝতে পেরেছিস যে শবনম তোর জন্য কোনোদিনই শুভ ছিল না। যশ,
শাবনাম চিরটা কাল তোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছিল। আমি শুধু তোকে এটুকু বোঝানোর চেষ্টা করেছিলাম, দেখ রোহিণী আমাদের বন্ধু, রোহিণীর সঙ্গে তোর এত কালের সম্পর্ক, আর সেই সম্পর্কের মধ্যে কোথাকার কে শাবনাম এসে ঢুকে রোহিণীর জীবনটা তছনছ করে দেবে, একেবারে এলোমেলো করে দেবে, সেটা আমরা মেনে নিতে পারিনি যশ। আর কিছু না, তোর প্রতি আমাদের আগে যা ভালোবাসা ছিল এখনো সেই ভালোবাসাটাই আছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ মানছি রোহিণীর সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল, কিন্তু সেটা শবনমের জন্য। আমার আর রোহিণীর বন্ধনটা জন্ম জন্মান্তরের। আমাদের বন্ধনটা কেউ কোনোদিনও ছিঁড়তে পারবে না, কারো সেই ক্ষমতা নেই। আর যদি কেউ মনে করে যে বাইরে থেকে এসে আমাদের এই সম্পর্কের মাঝে সে ঢুকে পড়বে, তাহলে সে বাইরেই থাকবে, ভেতরে ঢোকার ক্ষমতা অবধি তাদের হবে না। আর আমি রোহিণীকে কথা দিয়েছি, আমাদের দুজনের মাঝখানে আর কোনোদিনও কোনো তৃতীয় শক্তি আসবে না। শুনলাম তোরা নাকি বিদেশ যাওয়ার চেষ্টা করছিস। হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলে এসেছি, খুব চেষ্টা করছি এবার। আমাদের তো একটা পরীক্ষা দেওয়া হয়নি, আসলে তখন ঠিক ছিল না বিদেশে যাব কি না। এবার যখন ঠিক করেছি বিদেশে যাব, তখন পরীক্ষাটা দিয়ে দেবো ভাবছি। আমি এই খোঁজ নিয়ে এলাম, পরীক্ষাটা সামনেই বুঝলি। আর রোহিণীকেও বলেছি নিজেকে খুব ভালো করে প্রিপেয়ার করতে। যদিও বা এবারও চান্স না পায়, অসুবিধা নেই তো, আমার সাথে না হয় ওখানে গিয়ে থাকবে। তবে আমি এক্সপেক্ট করছি, ইনফ্যাক্ট আমি জানি রোহিণী যদি মন দিয়ে লেখাপড়াটা করে, তাহলে প্রথমবারেই ও চান্স পেয়ে যাবে। ও তোরা দুজনেই চলে যাচ্ছিস আমাদের ছেড়ে? আমাদের তো কত বন্ধুরাই এভাবে ছেড়ে চলে গেছে আমাদের। তবে চিন্তা করিস না, যোগাযোগ থাকবে, আর আমি মাঝে মাঝে ঠিক আসবো তোদের সাথে দেখা করতে। এটাই সবচেয়ে ভালো হয়েছে যশ, তোরা যে এখানকার মায়া কাটিয়ে বিদেশে চলে যাচ্ছিস, দেখবি তোদের জীবনটা আবার নতুন করে শুরু হবে। তোরা আবার সব কিছু নতুন করে শুরু করতে পারবি। তোদের সম্পর্কটা আগের থেকে অনেক সহজ এবং সুন্দর হয়ে উঠবে, দেখবি। আমিও ঠিক এই কথাটাই ভেবেছি স্বপ্নদীপ। আমি আর রোহিণী এখানে একসঙ্গে থাকলে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার লোকের অভাব হবে না। তাই রোহিণীকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই, একটা ফ্রেশ স্টার্ট করতে চাই, আবার সবকিছু নতুন করে শুরু করতে চাই। শাবনাম, তুমি আজ প্রিন্সিপালের রুমে গেছিলে কি করতে? ক্লাস করছো না, শুধু প্রিন্সিপালের রুমে গিয়ে ঘুরে চলে এলে। কাজ ছিল রাহুল দা। আর কি আশ্চর্য, আমার কি প্রিন্সিপাল স্যারের সাথে কোনো কাজ থাকতে পারে না? তুমি আমাদের কথা একবারও ভাবলে না শবনম? তোমার কাছে যশ, রোহিণী এরাই সব। কি বোকার মতো কথা বলছিস বলতো? তোমাদের কথা ভাববো না? তোরা আমাকে এত সাপোর্ট করেছিস, আমার পাশে ছিলে তোমরা, তোমাদের কথা ভাববো না তার কার কথা ভাববো? তোমাদের কথা কি কখনো ভোলা যায়? ভোলা যায় না বলেই আমাদের অন্ধকারে রেখে দিয়ে তুমি চলে যাচ্ছ। কোথায় চলে গেছি? চলে গেছি নাকি এখনো? যাওনি, যাবে তো, কিন্তু কোথায় যাবে সেটা তো বলছো না। আমি কি এটা বুঝতে পারছি না শাবনাম? আচ্ছা শাবনাম, তুমি কেন এরকম করছো? নিজের জীবনটাকে নিয়ে কেন এইভাবে ছেলে খেলা করছো? কেন জুয়া খেলছো? এটা তো আমি বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না রাহুলদা। দেখো, আমি তো খুব গরিব ঘরের মেয়ে, অভাব অনটন দেখেই বড় হয়েছি। আর আমার আম্মু আশা করে আছে যে কবে আমি ডাক্তার হয়ে গ্রামে ফিরে যাব। আর তোমরাও তো এটাই চাও, যাতে আমার ডাক্তার হওয়ার পথ না আটকায়। সেটা কোনোদিনও হবে না। তোমাদের আমি কথা দিলাম, আমি ডাক্তার হবই। সে খুব ভালো কথা, কিন্তু এটা কি বলা যায় না তুমি কোথায় যাচ্ছ? ঠিক সময় হলে সবটা জানতে পারবে রাহুলদা, তোমাদের বলবো আমি সবটা। আচ্ছা শাবনাম, তুমি গ্রামে যাচ্ছ না অন্য কোথায় যাচ্ছ বলো? সেই অন্য জায়গাটা কি তোমার জন্য নিরাপদ? রাহুলদা, আমাদের মতো মেয়েদের না অত নিরাপত্তা থাকে না। আমাদের মতো মেয়েদের সবকিছু নিরাপদ করে নিতে হয়। তোমরা তো ভেবো না। দেখো রাহুলদা, প্রত্যেকটা মানুষের না একটা নির্দিষ্ট জার্নি থাকে, আর সেই জার্নিটা তো আমাদের পেরোতেই হবে। আর সেই পথে অনেক কিছু থাকে, কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো উদ্দাম সমুদ্র, শুকনো মাঠ, কিংবা ছায়াঘেরা সমতল। আর যার যার জার্নি থাকে সেটা কেউ ভাগ করে নিতে পারে না। সেই জার্নিটা আমাদের পোয়াতেই হয়।
হ্যাঁ, এটা হয় যে একটা আশ্বাস রাখতে পারি, ভরসার হাত বাড়িয়ে দিতে পারি। আর আমি এটা জানি যে তোমাদেরও ভরসার হাত আমার ওপর থাকবে। কি এমন হয়েছে যার জন্য তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। সব সময় যে কিছু হতে হবে তার মানে কি? কিছু হয়নি আমার। তোমরা তো টেনশন করো না। কবে যাবে সেটা তো অন্তত বলা যায়। আজকালের মধ্যেই। তাহলে আর দেখা হচ্ছে না, তাই তো? আমরা কি তোমার ওই জায়গাটায় পৌঁছে দিয়ে আসতে পারি? ওই যে বললাম এটা আমার একার জার্নি, এই জার্নিটা আমাকে একাই পেরোতে হবে। ভাবিস না তোরা, ভেবো না। দেখো, সুবিধে অসুবিধে হলে আমি তোমাদেরই ফোন করব। তোমরা তো চিন্তা করো না আমার জন্য, বুঝলি? চ। দেখ যশ, ও তো তোকে কম অপমান করেনি, এখনো রাহুলদার সঙ্গেই আসছে, রাহুলদার উপরেই ভর করেছে। তুই কার জন্য সেদিন পাবলিকলি রোহিণীকে অপমান করেছিলি বলতো? রোহিণীকে এটা ডিজার্ভ করে। হ্যাঁ হ্যাঁ, মানছি যে আমরা একটা অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম, কিন্তু তার জন্য তুই কি করলি? রোহিণীকে কতটা কষ্ট দিলি, যন্ত্রণা দিলি। আমি আমার কথা বলছি না, কিন্তু রোহিণী তো তোর বউ। রোহিণী কেন এই কাজটা করতে রাজি হয়ে চলে জানিস? কারণ ও আর নিতে পারছিল না। রোহিণীর জীবনটা একবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। এই মেয়েটা রোহিণীর জীবনটা একবারে শেষ করে দিয়েছে। শবনম, যার জন্য তোমাকে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে হচ্ছে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু স্পেয়ার করবো না, বলে দিলাম। এসব কথা থাক রাহুলদা। কেন থাকবে? কেন থাকবে? একটা ছেলে তোমার জীবন নিয়ে খেলা করবে, তারপর আবার তার জীবনে ফিরে যাবে, এটা তো হতে পারে না। যারা মেনে নেবে মেনে নেবে, আমি কিন্তু মেনে নেবো না। শুনতে পেয়েছিস যশ? তোকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছে। যশ আর রোহিণীর সংসারে যদি কেউ হাত বাড়ায়, তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। রাহুলদা, রাহুলদা কি আটকা? কি বললি? হ্যাঁ, তোমায় তো আমি কিছু বলিনি রাহুলদা, তোমার গায়ে লাগছে কেন? কি বললি আর একবার বল, কি বললি বল বল। ও যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে রাহুল। স্বপ্নদীপ বলেছে যে যশ আর রোহিণীর মাঝখানে যদি কোনো তৃতীয় শক্তি জোর করে ঢুকে পড়ার চেষ্টা করে, যদি যশ আর রোহিণীর দিকে কেউ হাত বাড়ায়, তাহলে তার হাত ও ভেঙে গুড়িয়ে দেবে। আর শুধু তাই নয় রাহুলদা, তার সাথে ঠিক কি করতে হবে এটা যশও খুব ভালো করে জানে। অসাধারণ, এক্সিলেন্ট। এই না হলে স্টুডেন্ট অফ দ্য ইয়ার। অসাধারণ, তো তুলনা হয় না রে। রাহুলদা, তোমরা যদি মনে করো এখানেই দাঁড়াবে, তাহলে আমি এগোচ্ছি, আমার তাড়া আছে। শবনম, এই ছেলেটার জন্য তুমি এত সময় নষ্ট করেছো? হ্যাঁ, এই ছেলেটার জন্য, এই ছেলেটার জন্য, এই ছেলেটা বউয়ের জন্য, এই ছেলেটা পরিবারের জন্য জীবনের সবচেয়ে অমূল্য সময়গুলো তুমি নষ্ট করেছো। এই ছেলেটার বাড়িতে গিয়ে তোমাকে কাজ করে পর্যন্ত খেতে হয়েছে। আর এই ছেলেটা তোমাকে বাড়ি নিয়ে গেছিল তোমাকে সম্মান দেবে বলে। সম্মান দেওয়া তো দূরের কথা, আর বাদ থেকে কথাগুলো নয় নাই বললাম, সেই কথাগুলো নয় আমাদের মনেই থাক। শবনম, এই ছেলেটার জন্য তুমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাচ্ছ। হ্যাঁ, ব্লান্ডার করছো। রাহুলদা, আমি এখানে আর কোনো কথা আলোচনা করতে চাই না। আমার তাড়া আছে, আমি যাচ্ছি। চলে যাচ্ছে মানে? কোথায় চলে যাচ্ছে? খোঁজ নিতে হবে তো, আর আজই রোহিণীকে জানাতে হবে। ঈশ্বর তোকে কোনোদিন ক্ষমা করবে না যশ। তোমার ঈশ্বর তোমাকে ক্ষমা করবে তো? তাহলেই হলো। আর আল্লাহ যদি শবনমকে ক্ষমা করে দেয়, তাহলে আমি জানবো আল্লাহ পক্ষপাত দুষ্ট। কারণ শবনমের মতন মেয়ের আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো জায়গা নেই। আজকে একটা কথা ক্লিয়ার হয়ে গেল রাহুলদা, শবনম রোহিণীর পায়ের নখের যোগ্যও নয়। আমার কাছেও একটা জিনিস খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে, যে তুইও শবনমের নখের যোগ্য নস।
and this is very clear to me. ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোর সাথে কখনো কোনোদিন দেখা না হয় বা কথা না হয়। রোহিণী, হ্যাঁ আন্টি বলো। কি স্ট্যাটাস এখন? খুব ভালো। তাই? যশ আমাকে প্রমিস করেছে যশ আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না, আর শাবনাম বলে যে ওর জীবনে কেউ ছিল সেটাও মনে রাখবে না। আই এম হ্যাপি। রোহিণী, আমার ছেলে তো খুব নরম মনের ছেলে। এখন একটা কথা বলছে, কাল হয়তো আরেকটা কথা বলবে। বি কেয়ারফুল। সত্যি কোনো গ্যারান্টি নেই কিন্তু কাল অন্য কথা বলবেন না। যে এবার আর পারবে না আন্টি, আমার অন্তত তাই মনে হয়। স্বপ্নদীপ আমাকে ফোন করে জানালো, আমি যে বলে এসেছিলাম না, স্বপ্নদীপ বললো শাবনাম নাকি কোথায় একটা চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে সেসব অবশ্য ও বলতে পারলো না, আমিও আর জিজ্ঞেস করিনি। একটা কথা বলবো, শত্রুর না শেষ রাখতে নেই। এই যে ও চলে যাচ্ছে, যশ কিন্তু আবার দুর্বল হয়ে যাবে। কি আর করবো বলো তো আন্টি, আমার হাতে কি আর কিছু আছে? এটুকুই তো ছিল, এটুকুই করলাম। তবে হ্যাঁ, যশ তো খুব চেষ্টা করছে বাইরে যাওয়ার জন্য, আমিও করছি। একবার যদি এদেশ থেকে চলে যেতে পারি তাহলে অনেকটাই প্রবলেমটা সলভ হবে। সব থেকে ভালো উপায় তো সেটাই। আরও একটা কথা তোমায় বলছি, যশকে কিন্তু এবার বেঁধে ফেলতে হবে। বেঁধে ফেলবো মানে? যে কথাটা বলে এলাম আমরা, ওটাই সত্যি করতে হবে। সে কথাটা আমি ভেবেছি আন্টি, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই রোহিণী। আমার ছেলে যদি তোমার কাছে না আসে, যেন তেন প্রকারেণ তোমাকে নিজের কাছে আনতেই হবে তোমায়। আন্টি একটা মেয়ে হয়ে আমি আর কতটা ছোট হব বলো তো? নিজের কাছে তো এবার খারাপ লাগছে, ছোট লাগছে আমার। তুমি আমার মায়ের মতো আন্টি, এই কথাগুলো তোমাকে বলতে আমার লজ্জা লাগছে, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি তো বোঝো বলো, একটা ছেলে যদি মন থেকে কোনোভাবেই না চায় তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ কি করে পসিবল? তুমি তো বলছো এখন সব ঠিক হয়ে গেছে তোমাদের মধ্যে সম্পর্কটা, মানে ও সম্পূর্ণরূপে ফিরে এসছে তোমার কাছে। এলেও একদিনে তো সবটা ঠিক হয়ে যাবে না, আমি সেটা এক্সপেক্টও করতে পারি না, সময় লাগবে। আসলে না, আমার ছেলেটাকে আমি আর সত্যি ভরসা করতে পারছি না। কখন যে কি করে বসে তার কোনো ঠিক নেই। বরং তুমি এখন যে সুযোগটা পেয়েছো তার সদ্ব্যবহার করো, সত্যি বলছি। কি করে এটা সম্ভব বলো তো? কি করে পারবো আমি? নেই, তুমি বলবে নেশা করেই হোক, যেমন করেই হোক তোমার সঙ্গে একটা ফিজিক্যাল একটা সম্পর্ক হয়েছে, এটা বলবে। আর কি করা যাবে বলো? আমি না সত্যি মা হয়ে এর থেকে বেশি তোমাকে বোঝাতে পারছি না। আই এম সরি। আমি চেষ্টা করব আন্টি, দেখছোই তো আপ্রাণ চেষ্টা করে চলেছি। যেভাবেই হোক যশকে আমার নিজের কাছে বেঁধে ফেলতে হবে, কোনোভাবেই শাবনামকে ওর ধারে কাছেও ঘেঁষতে দেওয়া যাবে না। আমি জানি আমরা একবার বিদেশে চলে যাই, ব্যাস তাহলেই আমার মনে হয় অনেকটা এর নিষ্পত্তি হবে। দেখো তখন চাইলেই তো যশ আর ফেরত আসতে পারবে না ওর কাছে, বলো? ও না চাইলে চলে নাই আসতে পারে, কিন্তু শাবনাম যদি চায় চলে যেতে পারে। কিন্তু এখন তো ওর যারা স্যার ওকে এক কাঠে ওপরে উঠিয়ে রেখে দিয়েছে। দেখো হয়তো নোট সাপ্লাই দিয়ে দেবে, কোয়েশ্চেনের উত্তর লিখে দেবে, সবই করে দেবে, কিছুই বলা যায় না। দেখো আমি কিন্তু এটা বিশ্বাস করি না যশ আর তোমার যা লেখাপড়ার স্ট্যান্ডার্ড সেটা শাবনামেরও একদমই বিশ্বাস করি না। ও যা করেছে টুকে করেছে, এর থেকে তার থেকে সাহায্য নিয়ে করেছে। সে যাবে যাবে, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। দেখো আন্টি, ইংল্যান্ড তো আর এইটুকু দেশ না, অনেক বড় দেশ। আমি এক্সপেক্টই করতে পারি না যে সেখানে গিয়ে ওর সাথে আমাদের রোজ দেখা হবে। আর আন্টি তুমি ভাবতে পারবে না এই পরীক্ষাটা কতটা টাফ। এই পরীক্ষাটা ক্র্যাক করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। একটা সাধারণ গ্রামের বাংলা মিডিয়াম স্কুলে পড়া মেয়ে, আমি এক্সপেক্টই করতে পারছি না, এই ভরসাটাই রাখতে পারছি না যে এই পরীক্ষাটাও পাশ করতে পারবে। ও গ্রামেই থাকবে, ও গ্রামেই ডাক্তারিটা করবে। আর আমরা এই যে যাব আন্টি, আমি সিরিয়াসলি ফিরতে চাই না। আমি যশকে নিয়ে ওখানেই থেকে যাব। হ্যাঁ আসবো, বছরে একবার দুবার আসবো তোমাদের কাছে,
কিরম খারাপ লাগছে বলো তো আমার এই কথাটা তোমাকে বলতে। আন্টি তোমার তো একটা মাত্র ছেলে, বলো তাকে নিয়ে এভাবে আমি অত দূরের একটা দেশে আলাদা হয়ে একা একা। আমার খারাপ লাগছে না, সত্যি বলছি আমার খারাপ লাগছে না। তোমরা এখানে যেভাবে আছো ওখানে যদি শান্তিতে থাকো তার থেকে বড় পাওয়া আমার কাছে কিছুই হবে না। ওর বাবা তো কোনোদিনই কিছু দেখলো না, সবসময় সব আমাকেই দেখতে হয়েছে, আজও দেখব। আমি তোমাকে এই বুদ্ধিটা দিতে এসেছি, যেটা বললাম সেটা যেন ফলে হয় রোহিণী। আমি জানি তুমি কনসিভ করোনি, কিন্তু তুমি অভিনয় করো যে তুমি প্রেগনেন্ট, তোমাকে বলতে হবে। দেখো এই ধাক্কাটা পেলে কিন্তু ও সামলাতে পারবে না, এক ধাক্কায় হসপিটাল ছেড়ে পালাচ্ছে, কিন্তু এই ধাক্কাটা পেলে কিছুই সামলাতে পারবে না। আমি চাইছি শাবনাম এই ধাক্কাটা পাক, আর আলাদা করে যদি সাধের নেমন্তন্ন করি তাহলে আর দেখতে হবে না, সত্যি কিছু সামলাতে পারবে না। দেখো যশ ভালো মুডে আছে, এটাই কিন্তু রাইট টাইম। এখন তুমি কিভাবে কি করবে কমপ্লিটলি তোমার ব্যাপার, এখনই চালটা চালতে হবে রোহিণী।